শুভেচ্ছা সবাইকে। শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের অর্থ শিল্প বাণিজ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন এই সপ্তাহের অর্থনীতি। আর পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদের সাথে আছি আমি ফারজানা ইয়াসমিন নিসা। মূল অনুষ্ঠানে যাওয়ার আগে দর্শক দেখে নেব কি কি থাকছে আমাদের আজকের পর্বে। চায়ের সাম্রাজ্যে এখন দেশীয়দের আধিপত্য, উৎপাদনে কমছে ব্রিটিশদের ভাগ, বাড়ছে দেশীয়দের। ব্যবসা ও বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ও ভুটানের মধ্যে চলতি মাসেই প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট পিটিএ চুক্তি স্বাক্ষরিত হবে। করোনা মহামারীর মধ্যে কর্মসংস্থান টিকিয়ে রাখা সহ বিভিন্ন খাতে যথাযথ পদক্ষেপ নিয়েছে সরকার, অভিমত বিশেষজ্ঞদের। থাকছে পুঁজিবাজারের বিশ্লেষণ সহ অর্থনীতির নানা খোঁজখবর। চা বাগান সংস্কার ও যন্ত্রপাতি আধুনিকায়নে বিনিয়োগ বাড়িয়েছে দেশি শিল্প গ্রুপগুলো। ফলে কয়েক বছরে চায়ের উৎপাদন প্রত্যাশা ছাড়িয়েছে। পাশাপাশি চা চাষের আওতা বাড়াতে চা বোর্ডের নেওয়া প্রকল্পগুলো রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। সংশ্লিষ্টরা মনে করছেন উৎপাদনের পরিমাণ ও পণ্যের বৈচিত্র্যে চা শিল্পে আরও সাফল্য অর্জিত হবে দেশীয় শিল্প গ্রুপের হাত ধরেই। একটি কুড়ি দুটি পাতা রতনপুর বাগিচায়, কোমল কোমল হাত বাড়িয়ে লক্ষ্মী আজো তোলে, ও লক্ষ্মী আজো তোলে। উপমহাদেশে চা চাষ শুরু করে ব্রিটিশরা। বাজার তৈরিতে শুরুতে তারা বিনা পয়সায় চা তুলে দিয়েছিল মানুষের মুখে। চাষ, বিপণন, রপ্তানি ও বাগানের মালিকানা সবকিছুই ছিল তাদের হাতে। পরবর্তীতে ব্রিটিশ সাম্রাজ্যের পতন হলেও চায়ের বাজারে আধিপত্য ঠিকই ধরে রেখেছিল তারা। 2 দশকে ব্রিটিশ কোম্পানি ও ব্যক্তি মালিকানাধীন বাগান ইজারা নিয়ে বিনিয়োগ করেছে দেশীয় 18টি শিল্প গ্রুপ। চা বোর্ডও 2 দশকে নতুন নতুন প্রকল্প নিয়েছে। চা চাষের আওতা বাড়াতে তদারকি বাড়িয়েছে। ক্ষুদ্র চাষি ও নতুন উদ্যোক্তাদের চা চাষে উদ্বুদ্ধ করেছে। তাতে 150 বছরের বেশি সময় ধরে চা উৎপাদনের কেন্দ্রবিন্দু সিলেট, চট্টগ্রাম ছাড়িয়ে চা চাষের বিস্তার ঘটেছে উত্তরাঞ্চল ও পার্বত্য জেলায়। বাংলাদেশি কোম্পানিগুলো যখন গ্রহণ করেছে তখন তাদের মধ্যে একটি ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। এই উৎসাহ উদ্দীপনা আপনার প্রোডাকশনের ক্ষেত্রে উৎসাহ উদ্দীপনা সৃষ্টির ক্ষেত্রে বাংলাদেশ টি বোর্ডের ভূমিকা অপরিসীম। উদাহরণস্বরূপ আমি বলতে পারি আপনাদেরকে, যখন মালিকানা পরিবর্তন হয়, টি গার্ডেন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে, টি গার্ডেন পরিচালনার ক্ষেত্রে তাদেরকে সকল ধরনের সহযোগিতা প্রদান করা হয়। এখন কেবল পাহাড়ি অঞ্চলে নয়, ফসলের সমতল ভূমিতেও কিন্তু চা উৎপাদন হচ্ছে এবং এই চা বাগানগুলোকে আমাদের প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকবার জন্যে কি সমতল ভূমির চা বাগান কি পাহাড়ি চা বাগান, সবাইকেই কিন্তু কলাকৌশল উন্নয়নের এই ধারাটা চালিয়ে যেতে হবে। আভিজাত্য ও অবকাশ যাপনের কেন্দ্র হিসেবে না দেখে বাগান সংস্কার ও যন্ত্রপাতি আধুনিকায়নে বিনিয়োগ বাড়ানোর ফলে কয়েক বছরে চায়ের উৎপাদন প্রত্যাশা ছাড়িয়েছে। চা উৎপাদনের এই সাফল্য জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার কয়েক বছর আগের অনুমানও ছাড়িয়ে গেছে। সংস্থাটির আভাস ছিল 2027 সালে বাংলাদেশে চায়ের উৎপাদন দাঁড়াবে 9,68,00,000 কেজিতে। অথচ গত বছরই দেশে চায়ের উৎপাদন দাঁড়িয়েছে 9,60,00,000 কেজিতে। আশেপাশে দেশ কিংবা আমাদের নেইবাররা যেখানে চায়ের উৎপাদনে হিমশিম খেয়েছে, বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী একটি সুনির্দিষ্ট ইনস্ট্রাকশন দিয়েছিলেন, নির্দেশিকা দিয়েছিলেন যে চা বাগানে যে সমস্ত শ্রমিকরা আছেন তারা এমনিতেই অনেক দূরে দূরে ওনারা কোভিড-19 যে প্রোটোকল, একজনের থেকে আরেকজনের 6 ফিট 7 ফিট দূরত্বে থাকা উচিত, সেটি মেনেই চা উৎপাদন, চায়ের পাতা চয়ন করে। আমাদের চা বাগান একদিনের জন্য কিন্তু বন্ধ থাকেনি। প্রাথমিক অবস্থায় কিছুটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকলেও মাননীয় প্রধানমন্ত্রী সুনির্দিষ্ট নির্দেশের পরিপ্রেক্ষিতে চা বাগানের সমস্ত শ্রমিকরা, চা গার্ডেনের মালিকরা এবং বাংলাদেশ টি বোর্ড সুনির্দিষ্টভাবে আমাদের এই মনিটরিংয়ের ফলে আমাদের চা উৎপাদন যথেষ্ট হয়েছে। 2 দশক আগে ইউরোপিয়ান কোম্পানিগুলোর হাত ধরে উৎপাদিত হয় মোট উৎপাদনের 48% চা। গত বছর তা কমে দাঁড়ায় প্রায় 19%। আর ধারাবাহিকভাবে বেড়ে দেশীয় কোম্পানিগুলোর হাতে এখন উৎপাদিত হচ্ছে 81% চা।
সরকারের বাস্তবমুখী পরিকল্পনা এবং রপ্তানিমুখী নীতিকৌশল এক্ষেত্রে বড় নিয়ামক হিসেবে কাজ করেছে। আমাদের দেশীয় যে চা বাগান মালিকগণ আছেন, তারা নতুন নতুন উদ্যম, কলাকৌশল, প্রযুক্তি এগুলোকে নিয়ে এই বাগানগুলোকে ঢেলে সাজালেন, পরিচর্যা করলেন, নতুন কলাকৌশল প্রয়োগ করলেন। তার ফলে খুব দ্রুত আমাদের চায়ের উৎপাদন বেড়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, চা উৎপাদনে বাংলাদেশকে বিশ্বে শক্ত অবস্থান করে নিতে হলে শুধু ব্ল্যাক টি উৎপাদনে আটকে না থেকে বৈচিত্র্যপূর্ণ চা উৎপাদনে নজর দিতে হবে। একই সঙ্গে চা শিল্পের শ্রমিকদের জীবনমান উন্নয়নে ও দক্ষতা বাড়াতে হবে, যেটি চায়ের উৎপাদনের স্বার্থেই জরুরি। আর সরকারের হয়ে জরুরি সেই কাজটি করছে চা উন্নয়ন বোর্ড। চায়ের সাথে যারা শ্রমিকরা যারা জড়িত, এই শ্রমিকদের স্ট্যাটাস কিংবা এই শ্রমিকদের ওভারঅল সার্বিক দেখভালের ক্ষেত্রে বাংলাদেশে অন্যান্য যে সমস্ত শ্রমিকরা আছে তাদের সাথে বিস্তর ফারাক আছে। উদাহরণস্বরূপ বলতে পারি, একটি বাগানে যদি কোনো চা শ্রমিক কাজ করে, তার দৈনিক যে বেতন, যেটি এই মুহূর্তে 102 টাকা থেকে বাড়িয়ে 120 টাকা করা হয়েছে, প্রায় 18% আপনার বৃদ্ধি হয়েছে। এই দৈনিক মজুরি ছাড়াও একটি চা শ্রমিক তার মালিক পক্ষ থেকে রেশন, চিকিৎসা, বাসস্থান সহ অন্যান্য আরও বিবিধ সুযোগ সুবিধা পেয়ে থাকে। চা বাগান এবং চা শিল্পের সঙ্গে আমাদের যে অসংখ্য শ্রমিকরা নিযুক্ত আছে, তাদের জীবনযাপন, তাদের স্বাস্থ্য, তাদের বাসস্থান, তাদের ছেলে মেয়েদের চিকিৎসা, লেখাপড়া ইত্যাদির প্রতিও কিন্তু আমাদের নতুন বাগান মালিকদের তৎপর থাকতে হবে, চেষ্টা করে যেতে হবে। করোনা মহামারীর মধ্যে কর্মসংস্থান টিকিয়ে রাখা সহ বিভিন্ন খাতে যথাযথ পদক্ষেপ নিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয় আয়োজিত কোভিড-19 মোকাবেলা এবং টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক পুনরুদ্ধারে সরকারের নেয়া প্রণোদনা প্যাকেজ বিষয়ে সিরিজ আলোচনা সভায় বক্তারা করোনা পরিস্থিতিতে দ্রুত সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন। করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলা এবং টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক পুনরুদ্ধারে সরকারের নেওয়া প্রণোদনা প্যাকেজ নিয়ে ধারাবাহিক মতবিনিময় সভার আয়োজন করছে অর্থ বিভাগ। প্রথম সভায় বর্তমান পরিস্থিতিতে কর্মসংস্থান টিকিয়ে রাখা ও অর্থনীতির সামগ্রিক চাহিদা ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার উপর আলোচনা করা হয়। সভায় দাতা সংস্থার প্রতিনিধি এবং অংশীজনরা করোনা সংক্রমণের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবেলায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন এবং নানা সুপারিশ তুলে ধরেন। Our humble request would be to extend the current tenure of the loan package to at least 5 years and at least a moratorium. Instead of 6 months, we need a moratorium of 1 year. Japan realized the importance of providing assistance under this pandemic situation to the government of Bangladesh. Particularly, we thought it's important because Bangladesh made a really quick response to the measures. So in light of its determination on the part of the government of Bangladesh, করোনা পরিস্থিতিতে অর্থনৈতিক পুনরুদ্ধারে 1,21,000 কোটি টাকার বিশাল প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন করছে সরকার। এক্ষেত্রে সামাজিক নিরাপত্তা, কৃষি, শিল্প খাত, ক্ষুদ্র, মাঝারি ও নারী উদ্যোক্তা সহ সব খাতেই সমান গুরুত্ব দিচ্ছে সরকার। For the future, it is a take-home lesson for us how we are going to approach economic activities between the countries, between the nations, among the nations, and among individuals. I think this is going to be very important. আমরা অনেকগুলো পদক্ষেপ নিয়েছি, 21টা সম্ভবত প্যাকেজ দেওয়া হয়েছে। আমাদের এক্সপোর্ট ক্ষেত্রে প্রণোদনা দেওয়া হয়েছে। সেই সময় সেই টাকাটা কিন্তু রিয়েলি সাহায্য করেছে এবং ঘুরে দাঁড়াতে তারা পেরেছে এই সেক্টর, সত্যি কথা। কিন্তু এখন যেটা বলতে চাই, যেটা হলো আবার কিন্তু সেই চিন্তা আবার সবার মাথায় ঢুকেছে যে নতুন যে সেকেন্ড ওয়েভ এসেছে, তাতে করে আবার এর উপরে প্রভাব পড়ে কি না, এবং পড়ার সম্ভাবনা প্রবল। সেই জন্য চিন্তা করতে হবে আমাদের।
দর্শক, এবার এক নজরে দেখে আসব দেশ বিদেশের পুঁজিবাজার সমূহের সর্বশেষ আপডেট। শুরুতেই ঢাকা স্টক এক্সচেঞ্জের দিকে তাকালে দেখা যায় সূচকটি বেশ কিছুদিন ধরে সাইডওয়েজ চললেও দেখা যাচ্ছে একটি মাইনর ট্রেন্ড লাইনের খুব কাছে গিয়ে গত সপ্তাহে লেনদেন শেষ করেছে। গত সপ্তাহে সূচকটি সর্বনিম্ন স্পর্শ করে ৪,৭৮৪ এবং সর্বোচ্চ ৪,৯৫৯ পয়েন্ট। এ পর্যায়ে দেখে নেওয়া যাক চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের এ সপ্তাহের অবস্থা। ডিএসইএক্স সূচকের মতোই অনেকটা একই অবস্থা দেখা যাচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সূচকটির। বেশ কিছুদিন সাইডওয়েজ চললেও একটি মাইনর ট্রেন্ড লাইনের খুব কাছে গিয়ে গত সপ্তাহে সূচকটি লেনদেন শেষ করে। এ অবস্থায় ১৪,০০৫ পয়েন্টে স্পর্শ করলে ধারণা করা যায় সূচকটি ১৪,৬৫৪ পয়েন্ট স্পর্শ করার সম্ভাবনা আছে। গত সপ্তাহে সূচকটি ১৩,৭১২ এবং সর্বোচ্চ ১৪,২০৬ পয়েন্ট স্পর্শ করে। এবারে নজর দেওয়া যাক দেশের বাইরের গুরুত্বপূর্ণ কয়েকটি পুঁজিবাজারের দিকে। প্রথমেই দেখে নিচ্ছি নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ কম্পোজিট ইন্ডেক্স। সূচকটি দেখেই বোঝা যাচ্ছে গত ২ সপ্তাহে দুইবার বড় ধরনের মার্কেট কারেকশন হয়েছে এবং সাইডওয়েজ চলছে। গত সপ্তাহে সূচকটি সর্বোচ্চ স্পর্শ করে ১৪,২৩১ এবং সর্বনিম্ন ১৪,১৬৪ পয়েন্ট। এবারে দেখে নেব চীনের প্রধান পুঁজিবাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স। সূচকটি এখনও সাইডওয়েজ থেকে কোনো ট্রেন্ড লাইনে প্রবেশ করতে পারেনি। গত সপ্তাহে সূচকটি সর্বোচ্চ ৩,৪৩১ পয়েন্ট এবং সর্বনিম্ন ৩,৩২৭ পয়েন্ট স্পর্শ করেছে। সবশেষ দেখে নেওয়া যাক ভারতের প্রধান পুঁজিবাজার বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সটি। বেশ কিছুদিন সাইডওয়েজ চলে খুব শক্তভাবেই রেজিস্ট্যান্স লেভেল ক্রস করে বর্তমানে মার্কেটটি ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে। গত সপ্তাহে সূচকটি সর্বোচ্চ ৪৪,৫২৬ এবং সর্বনিম্ন ৪৩,৪১২ পয়েন্ট স্পর্শ করে। রপ্তানি পণ্যের বহুমুখিতার জন্য ৩৮টি অপ্রচলিত পণ্যকে চিহ্নিত করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি, যা দেশের রপ্তানি বাণিজ্যে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন এর সঙ্গে সংশ্লিষ্টরা। দেশের রপ্তানি বাণিজ্যের সিংহভাগই দখলে রয়েছে শুধুমাত্র তৈরি পোশাকের উপর। প্রতিযোগিতামূলক বিশ্বে একটি পণ্যের উপর নির্ভর করে রপ্তানি বাণিজ্য পরিচালিত হলে যে কোনো সময় বিপর্যস্ত হতে পারে দেশের অর্থনীতি। এমনই প্রেক্ষাপটে রপ্তানি পণ্যের বহুমুখীকরণের উপর জোর দিয়েছে সরকার। বিশ্বব্যাপী চাহিদা রয়েছে এমন সব পণ্য উৎপাদন ও রপ্তানির জন্য ব্যবসায়ীদেরও তাগিদ দেওয়া হচ্ছে। যেহেতু ফার ইস্ট মিডল ইস্ট থেকে ইনভেস্টমেন্টগুলো আস্তে আস্তে সরে আসছে, তো এখানে নতুন নতুন প্রোডাক্টগুলো প্রোডাকশন করে তারা যেমন ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করবে, সেই সাথে সরকারও যদি এইসব প্রোডাক্টের এক্সপোর্টের ক্ষেত্রে নিউ প্রোডাক্ট অ্যান্ড নিউ ডেস্টিনেশনে তাদেরকে ইনসেন্টিভ টাইপের কিছু দেয়, এই কিছু ইনসেন্টিভ অ্যান্ড কিছু ফিসক্যাল প্যাকেজ পেলে, আর আমরা যদি ফাইন্যান্সিয়াল সেক্টর থেকেও তাদেরকে একটু সাহায্য সহযোগিতা করতে পারি, তাহলে বাংলাদেশের এক্সপোর্ট বাস্কেট অনেক বড় হবে। দেশের অর্থনীতির ভিত সুদৃঢ় করতে কৃষি ও কৃষিজাত পণ্য উৎপাদনের উপর সর্বাধিক গুরুত্ব দেওয়া জরুরি বলে মনে করেন এর সঙ্গে সংশ্লিষ্টরা। আমরা যদি শুধুমাত্র একটি প্রোডাক্টের ওপরে নির্ভরশীল হয়ে পড়ি, তাহলে তো আমাদের ভবিষ্যতে প্রতিযোগিতায় আমরা হয়তো অন্য অন্য দেশের সাথে টিকে নাও থাকতে পারি। সেই জন্য আমাদেরকে অবশ্যই অপ্রচলিত পণ্য দিয়ে আমাদের এক্সপোর্ট আর্নিংস বাড়ানোর একটা বিকল্প স্ট্র্যাটেজি নিতে হবে। অ্যাগ্রোবেস ইন্ডাস্ট্রিতে জোর দিতে হবে, আইসিটিতে ব্যাপকভাবে উদ্যোগ নিতে হবে এবং ফার্মাসিউটিক্যাল সেক্টরকে এগিয়ে নেওয়ার জন্য বিশ্বময় বাণিজ্য করার জন্য এই তিনটি সেক্টরই হলো প্রধান। বাজার বিশ্লেষকদের মতে রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে অপ্রচলিত পণ্য উৎপাদন ও বাজারজাত জরুরি। রপ্তানির জন্য টার্গেটে আনা পণ্যের মধ্যে রয়েছে জাহাজ, ঔষধ, ফার্নিচার, আইসিটি, রাবার, পাদুকা ও ইলেকট্রনিক্স পণ্য। দর্শক, এবার দেখে আসি এ সপ্তাহের বৈদেশিক মুদ্রার বিনিময় হার। এবার আমাদের নিয়মিত সেগমেন্ট সফল উদ্যোক্তার গল্প। আজ আপনাদের জানাবো এমন একজন তরুণ উদ্যোক্তার কথা, যিনি তার 2 বন্ধু মিলে শুরু করেন ই-কমার্স ব্যবসা। কয়েক বছরের ব্যবধানে তাদের প্রতিষ্ঠান চালডাল.com হয়ে ওঠে দেশের শীর্ষ ই-কমার্স সাইট। দেশের গণ্ডি পেরিয়ে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়েও জায়গা করে নিয়েছে তাদের এই অনলাইন গ্রোসারি শপ।
চলুন দর্শক, প্রতিষ্ঠানটির অন্যতম উদ্যোক্তা জিয়া আশরাফের মুখেই শুনে আসি তাদের সফলতার গল্প। চাল ডাল শুরু করার গল্পটা এরকম যে যে ডিজিটাল বাংলাদেশ হচ্ছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ নিয়ে এত স্বপ্ন দেখাচ্ছে আমাদেরকে, তো আমরা চিন্তা করলাম যে এরকম একটা কিছু করা যায় কিনা যেটা আলিবাবা বা অ্যামাজনের মতো বাংলাদেশে আমরা বাংলাদেশের লোক বাংলাদেশে একটা বানাবো আর কি। তো এইভাবে আমাদের যাত্রাটা শুরু হয়। আমরা তিনজন মিলে প্রথমে এই আইডিয়াটাকে লক করলাম যে আমরা এটা করব বাংলাদেশে, অ্যান্ড বাংলাদেশে গ্রসারি ই কমার্সের একটা বিজনেস আমরা স্টার্ট করব। আমরা তিনজনই ছিলাম বেসিক্যালি। আমি পারচেস করতাম এবং ডেলিভারি দিতে বের হতাম, আর ওয়াসিম ফাইন্যান্সিয়ালসগুলো দেখতো। তো এইভাবে আমরা তিনজন মিলেমিশে কাজগুলো করতাম। তো তারপরে প্রায় 1 মাস পরে যখন আমাদের অর্ডার ধরেন যে 10-এর অধিক হলো, তখন কিন্তু আমরা আস্তে আস্তে করে 2-1 নিলাম, যেটা ডেলিভারি করার জন্য 2জনকে নিলাম। তারপরে আমরা আস্তে আস্তে কল সেন্টার হ্যান্ডেল করার জন্য 1জনকে নিলাম। তো এই 3-4 জন 5 জন করতে করতে আজকে আমাদের প্রায় 1550 লোক কাজ করতেছে চাল ডালে। ফার্স্ট ডেতে আমরা 2টা অর্ডার পেয়েছিলাম, 2টা ব্যাটারি, এবং আপনার আরেকটা অর্ডারে ছিল 1 ডজন ডিম আর পাউরুটি। তো এইটা দিয়ে কিন্তু আমাদের চাল ডালের যাত্রা শুরু। কিন্তু আজকে কিন্তু আমরা প্রায় এই করোনাকালীন সময় আমরা কিছু কিছু টাইমে 16,000 অর্ডারও পাইছি। ভেজিটেবল নেটওয়ার্ক আমরা করেছি, যে নেটওয়ার্কে আমরা গ্রামের যে কৃষক, সেই কৃষকের কাছ থেকে যেন তার ফসলটাকে আরও ভালোভাবে আমরা কালেকশন করতে পারি, সেই জন্য আমরা কিছু কিছু হাব বসিয়েছি নিয়ার দ্য ভিলেজেস, যাতে ওখানের থেকে তারা কালেকশন করে আমাদের কাছে ডিরেক্টলি এই জিনিসটা পাঠাতে পারে। তাতে ওনারাও বেটার প্রাইসিং পায়, আমরাও বেটার প্রোডাক্ট পাই, অ্যান্ড আমরাও আমাদের প্রাইসিংটা কিছুটা কন্ট্রোল করতে পারি ফর আওয়ার কাস্টমার্স। আমাদের প্রত্যেক দিন এই মুহূর্তে কাস্টমার অর্ডার আসছে হলো 6,000 থেকে 7,000। সো আমাদের একটা টার্গেট হলো উইথিন দ্য নেক্সট 2 to 3 ইয়ার্স আমরা অ্যাটলিস্ট 30,000 থেকে 40,000 অর্ডার যেন করতে পারি, সেরকম একটা ক্ষমতা আমরা হোল্ড করতে চাই। আমাদের সবশেষ আয়োজন অর্থনীতির খোঁজ খবর, আর তা দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ফারজানা ইয়াসমিন নিসা। দেখা হবে আগামী পর্বে অর্থনীতির নানা আয়োজন নিয়ে। ততদিন সবাই সুস্থ ও নিরাপদে থাকুন, আর করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। বাংলাদেশ ও ভুটানের মধ্যে ব্যবসা ও বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে এই মাসে প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট PTA চুক্তি স্বাক্ষরিত হবে। বাংলাদেশে ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূত রিনচেন কোয়েনসিল বলেছেন, PTA এর সব প্রয়োজনীয় প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ভুটানের রাষ্ট্রদূত গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করতে গেলে চুক্তির বিষয়টি অবগত করেন। ভুটানকে বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশ হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার কথা উল্লেখ করে শেখ হাসিনা আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে এই সহযোগিতা অব্যাহত থাকবে। পদ্মা সেতুতে বসানো হলো ৩৯তম স্প্যান। ৬,১৫০ মিটার পদ্মা সেতুতে এই স্প্যানটি বসানোর মাধ্যমে দৃশ্যমান হয়েছে সেতুর ৫,৮৫০ মিটার। ৩৯তম এই স্প্যানটি বসানোর ফলে আর বাকি থাকলো মাত্র 2টি স্প্যান। আগামী বিজয় দিবসের আগেই বাকি 2টি স্প্যান বসানো সম্পন্ন হবে। নির্মাণ কাজ শেষে 2021 সালে সেতুটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
বিশ্ববাজারে সোনার দর নিম্নমুখী থাকায় দেশের বাজারে মূল্যমান এই ধাতুর দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। তাতে ভালো মানের অর্থাৎ 22 ক্যারেটের 1 ভরি সোনার অলংকার কিনতে হবে 73,833 টাকায়। সোনার নতুন দাম কার্যকর হওয়ায় 21 ক্যারেট প্রতি ভরি 70,684 টাকা, 18 ক্যারেট 61,936 টাকা এবং সনাতন পদ্ধতির সোনার অলংকার প্রতি ভরি বিক্রি হচ্ছে 51,613 টাকায়। বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বিদ্যমান জটিলতা চিহ্নিতকরণ এবং তা নিরসনে গৃহীত পদক্ষেপের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ সম্প্রতি এক মতবিনিময় সভার আয়োজন করে। সভায় জানানো হয়, বিদেশি বিনিয়োগকারীগণ বিনিয়োগকৃত অর্থ বিদেশে প্রেরণ সংক্রান্ত বিধিবিধান পূর্বের তুলনায় অনেক সহজ করা হয়েছে। এমনকি লভ্যাংশ প্রেরণের ক্ষেত্রে এখন বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হয় না। সভায় মন্ত্রিপরিষদ সচিব বলেন, অর্থনৈতিক উন্নয়নে বিদেশি বিনিয়োগের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।